বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুন, প্রতিবাদের নামে অশান্তি উস্কানি, পিটিয়ে খুন যুবক। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অপপ্রচার, কড়া অ্যাকশন সরকারের। একের পর এক ধরপাকড়। এই যে সোশ্যাল মিডিয়ায় প্রচারের কথা বলছি, প্রচার প্রথম কি না ধর্ষকদের ছাড়িয়ে আনেন বিজেপি নেতা শান্তনু মণ্ডল। শান্তনু মণ্ডল ছাড়িয়ে আনেন ধর্ষকদের। কিন্তু 6 তারিখ রাতে আমরা নিউজ 18 বাংলা দেখিয়েছি শান্তনু মণ্ডল ধর্ষককে ছাড়িয়ে আনেননি, বরং তিনি ধরিয়ে দিয়েছিলেন। দেখুন, এই যে কালো টি শার্ট পরা যাকে দেখছেন আপনারা, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল নাম। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু কিন্তু ছাড়াননি। যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল সাইটে করা হচ্ছে, কিন্তু ছবি কি বলছে, ছবি কথা বলে। দেখুন, ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, ধরে নিয়ে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি অভিযুক্তকে ধরিয়ে দিচ্ছেন। দেখুন, এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। 5ই জুলাই দেখুন, যখন পুকুর থেকে তোলা হচ্ছে সেই সময় দেখুন একদিকে প্রভাসকে কিন্তু টেনে তোলা হচ্ছে। কে টেনে তুলছেন? কালো টি শার্ট পরা, অর্থাৎ শান্তনু মণ্ডল, যাকে আপনাদেরকে দেখালাম আমরা মার্ক করে। তিনি বিজেপির মণ্ডল সভাপতি। শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি। যে ছবি আমরা দেখছি, অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, যখন একদিকে জনরোষের মুখে অভিযুক্ত পড়ে, সেই সময় কিন্তু শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তকে ছাড়াননি, পালিয়ে যেতে সাহায্য করছেন না, বরং গেঞ্জি ধরে, কলার ধরে তাকে তুলে আনা হচ্ছে। তুলে আনছেন কে? শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন। আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে আরেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। আমি বলছি, দেখ যা খেয়েছিস, মস্ত খেয়েছিস, হয়তো বাগাজি টাকা নিস, হয়তো চামড়ে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ বাচ্চাটাকে। দেখুন, একের পর এক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি, ব্ল্যাক টি শার্ট পরে। একদিকে আপনারা দেখলেন প্রথম ভিডিও, সেটা কিন্তু নিছকে ভিডিও নয়, সেটি ডিজিটাল এভিডেন্স, কনফেশন করানো হয়েছে অভিযুক্তকে দিয়ে। আর তারপর দেখুন আরো একটি ভিডিও, টোটোতে বসিয়ে অভিযুক্তকে ধরে কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স আরো একটি। ওকে খারাপ কাজ করেছি। আমি খারাপ আমি করিনি। শোন, এবার এবারে বলে, এবারে আমি বলছি টাকা পয়সা দিবি, আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি। আমার খাওয়া হয়েছে, টাকা দরকার লাগে, ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না, আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলা ফেলে দিয়েছে ঘরে উড়ে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাঁচিয়েছে, আনন্দ চেপে মেরে দিয়েছে, নিয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ খেলে করেছি। খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে হবে না, আমি করেছি না। ওরা বলতে পারছে, ওরা বলতেছি না, কিন্তু আমি তো আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। শুনলেন আপনারা ভিডিও, একের পর এক ভিডিও, যেখানে ব্ল্যাক টি শার্ট পরা। দেখুন, 3টে ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট পরা যাকে, তিনি আর কেউ নন, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং বিবরণ শোনাচ্ছে হারহিম এই ঘটনার কথা, অর্থাৎ কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স। আর এই খবর আমরা দেখাই 6 জুলাই রাতে। এরপর থেকে শান্তনু মণ্ডলের দিকে আঙুল তোলা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু
শেষ কি হলো প্রচার? সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার? না, এরপর শুরু হলো আরেক প্রচার। সোশ্যাল মিডিয়ায় আরেক প্রচার। কি প্রচার? একটি ভিডিও পোস্ট করে তৃণমূল দাবি করে পুলিশ মনে হয় রাজা নামে একজনকে বাঁচাচ্ছে, কারণ তিনি নাকি বিজেপির কর্মী। এবার দেখুন সেই ভিডিও। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘির পাড়ে বাড়ি, ভালোভাবে বলছো, আমাদের দিঘির পাড়ে বাড়ি। এ রাত্রিবেলা এখন ক্যামেরা, তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে, চেক করে দেখো কে ছিল, এ ছেলে বুঝতে পারবে। মেয়ে না, এ আরে বাকির ছেলে রাজা, রাজা যে অটো চালা। এখানেও শেষ নয়, এরপর আরেক রকম ভাবে প্রচার শুরু। সোশ্যাল মিডিয়ায় প্রচার। কিরকম প্রচার? এই যে রাজার কথা বলছি, রাজাই আসল কালপ্রিট। রাজার ভালো নাম কি? ইন্দ্রজিৎ মণ্ডল। সেই কারণেই গণপিটুনির শিকার ইন্দ্রজিৎ। এবার এই প্রচার কতটা ঠিক, কতটা ভিত্তি আছে এই প্রচারের? সত্যিই কি ইন্দ্রজিতের নাম রাজা? সত্যের খোঁজে আমরা নিউজ 18 বাংলা, যেখানে জানা গেল কি ইন্দ্রজিৎ রাজা নয়। ওর একটাই নাম, এর দুটো নাম, বিশ্বজিৎ আর বাপি। আর মেরে ছেলের নাম সত্যজিৎ, সত্যজিৎ অন্য নাম। ছোট ছেলের নাম? ছোট ছেলে ইন্দ্রজিৎ, ইন্দ্র। এই যে রাজা রাজা নাম হচ্ছে, কি বলবেন তাহলে? তাহলে গুজব। আপনার কোনো ছেলের নাম রাজা আছে? না না, আমার ছেলে রাজা নয়, হ্যাঁ, হ্যাঁ। অন্য কেউ। রাজা আপনার ছেলের নাম নয়। তাহলে মা বাবার কথা অনুযায়ী কি দাঁড়ালো? ইন্দ্রজিতের নাম রাজা নয়, অর্থাৎ ইন্দ্রজিৎই রাজা বলে যে প্রচার সোশ্যাল মিডিয়ায় চলছে তাকে উড়িয়ে দিয়েছেন ইন্দ্রজিতের মা বাবা নিজেরাই। আমরা চেষ্টা করেছি ইন্দ্রজিৎ নিয়ে আরো অনেক প্রশ্নের উত্তর পেতে, যেমন শনিবার ধর্ষণের সময় ইন্দ্রজিৎ কোথায় ছিলেন? শনিবার ইন্দ্রজিৎ কোথায় ছিলেন ধর্ষণের সময়? ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। এবার প্রশ্ন, কেন টার্গেট ইন্দ্রজিৎ? ইন্দ্রজিৎ অটো চালাতেন, খুব পরিষ্কারভাবে বুঝুন, ইন্দ্রজিৎ অটো চালাতেন। বারুইপুর চরণ স্ট্যান্ড থেকে তার অটো চলতো। অন্যদের তুলনায় ইন্দ্রজিৎ অটো ভাড়া কম নিতেন বলে শোনা যায়। ইন্দ্রজিতের মাকেও বলতে শোনা গিয়েছে, ছেলে ছিল আমার হাবাগোবা, তাই হয়তো অন্যদের থেকে অটো ভাড়া কম নিতেন। এই কারণে ইন্দ্রজিতের অটোকে বেছে নিত ধর্ষণ খুনের ধৃতরা। এখন প্রশ্ন হলো, এ হেন ইন্দ্রজিৎকে কেন পিটিয়ে মেরে ফেলা হলো? বারুইপুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে, উন্মত্ত জনতা প্রথমে অভিযুক্ত আনন্দ সর্দারের বাড়িতে যায়। স্থানীয়দের দাবি, আনন্দ স্ত্রী তখন বলেন আনন্দ তো বাড়িতে নেই, আনন্দ ইন্দ্রজিতের বাড়িতে। আনন্দর বাড়ি থেকে 80 মিটার দূরে ইন্দ্রজিতের বাড়ি। উন্মত্ত জনতা তখন ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে চড়াও হয়। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ওই আনন্দর ফ্যামিলি আমাদের শেষ করে দিল। ওর মা বৌদি বলেছে, আনন্দর খুঁজতে এসেছো কেন? ইন্দ্র তাঁতির বাড়ি যাও। যখনই বলেছে আমার বাবার বাঘের মতো এসে তুলে নেই। একেবারে অন্তত 5টা লোক মেরে মেরে শেষ করেছে। এর থেকে পরিষ্কার হলো ইন্দ্রজিতের নাম রাজা নয়। এর থেকে পরিষ্কার হলো ইন্দ্রজিৎকে নয়, আনন্দ সর্দারের বাড়িতে গিয়ে আনন্দ সর্দারের বাড়ির লোক বলাতে ইন্দ্রজিতের বাড়িতে গিয়েছিল ওই জনতা। মুখ্যমন্ত্রী তাহলে আজ যেটা বললেন সেটা তো অত্যন্ত সিগনিফিকেন্ট। ইন্দ্রজিৎ মন্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে।
এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার সব খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। উস্কানির অভিযোগ ইতিমধ্যে থানায় জোড়া অভিযোগ দায়ের হয়েছে। 2 বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। প্রথম অভিযোগপত্রের নাম রয়েছে সুজন চক্রবর্তীর, নাম রয়েছে লায়েক আলীর। কিসের খেপানো কার খেপানো বোঝা যাচ্ছে না। তো আমরা বা ওখানকার পাড়া প্রতিবেশী, ওখানে একটাই অপরাধ হয়েছে, অপরাধের শাস্তি দিতে হবে, এটাই দাবি ছিল। এর বেশি একটা ক্লিপিং দেখাতে পারবেন, কিন্তু যতক্ষণ নিশ্চয়ই সঠিক হয়নি, ওটাও অন্যায় হয়েছে। ওটাও এ তো গেল প্রথম অভিযোগপত্র। আরেক অভিযোগপত্রের নাম রয়েছে অনুভব মাইতি এবং শ্রীলেখা মিত্রর। আমাকে প্রমাণ করুক, বোঝা কোনটা উস্কানিমূলক, কি উস্কানিমূলক, কি করেছে সেটা জানা। আমি তো প্রথম শুনলাম, আমি তো কিছু ব্যাপারে কিছু জানি না। তুমি কি কোথাও কোনো মন্তব্য করেছিলে? কিসে মন্তব্য করেছি আমি সেটা জানতে মন্তব্য করতে পারবো না? একজন নাগরিক হিসেবে যদি এরকম একটা কাণ্ড হয়, কেউ কিছু কথা বলবে না? কোনটা উস্কানিমূলক, কিসের উস্কানিমূলক? রেপ হচ্ছে রেপ হোক, খুন হচ্ছে খুন হোক, কেউ কোনো কথা বলবো না? এটা কিছু বললেই উস্কানি? আমি কি কাকে উস্কানি দিচ্ছি? মুখ্যমন্ত্রী কিন্তু জোর গলায় বলছেন, কি বলছেন? উস্কানির জেরেই অশান্তি, উস্কানির জেরেই পিটিয়ে খুন। रेडिकल फोर्स भी रह सकता है, यहाँ कुछ अल्ट्रा लेफ्ट भी रह सकता है। जो सामने किया उनको तो उठा रहा हूँ। पीछे से जो लोग मोबाइल फोन में भड़काने का काम किया है, मैसेज करके भड़काने का काम किया है, पुलिस जब कोशिश कर रहा था भाई शांत रहिए, कार्रवाई होगा, तब जो भड़काने का यहाँ किया तो दूसरे एरिया में किया। सेंट्रल पैरामिलिट्री फोर्स के ऊपर पत्थरबाजी किया, कॉमन पुलिस कांस्टेबल के ऊपर, लेडीज कांस्टेबल के ऊपर आक्रमण हुआ। रेल मार्ग पर इतना बड़ा बड़ा स्टील का बीम वो रेल लाइन के ऊपर देकर यहाँ बड़ा हादसा करने का साजिश था। वो जिस पार्टी का हो सकता है उसको भी सबक सिखाने का काम विद इन बीएनएस के अंदर पुलिस करेगा। ये मेरा फुल डायरेक्शन है। पुलिस को इस बारे में पूरा छूट दिया गया है। एक मैसेज जाएगा, इस तरीके से कार्रवाई आने वाला दिन में कोई नहीं करेगा। এবার এই যে যাদের গ্রেফতার করা হয়েছে, এমন কয়েকজনের বাড়িতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। তারা কি বললেন? নিরীহ প্রতিবাদীদের যে গ্রেফতার করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হলো, আরো একবার বলছি, তাদের কি রিয়াকশন দেবে? ভাবি শরীফুল ওই সময় কোথায় ছিল বলুন? ওর নামেই তো প্রথমে আসছে ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল? পুলিশ ওকে গ্রেফতার করলো কেন ওই ঘটনার সময়? হ্যাঁ ভাবি শরীফুল ওই সময় কোথায় ছিল বলুন? ওর নামেই তো প্রথমে আসছে ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল? পুলিশ ওকে গ্রেফতার করলো কেন? আপনারা দেখলেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে যাদের বাড়িতে আমরা গিয়েছিলাম তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু তারা মুখ ঘুরিয়ে প্রশ্ন এড়াচ্ছে। এখানেই আরেকটা প্রশ্ন জোরালো হয়, নিরীহ হলে কি কেউ প্রশ্ন শুনে মুখ ঘুরিয়ে নেন? এর থেকে কি স্পষ্ট হয়ে যাচ্ছে না যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউই নিরীহ নন? ওই ঘটনার সময় হ্যাঁ ভাবি শরীফুল ওই সময় কোথায় ছিল বলুন? ওর নামেই তো প্রথমে আসছে ইন্দ্রজিৎকে মারার ঘটনায়। ভাবি বলুন না, ও কি বাড়িতে ছিল?
পুলিশ ওকে গ্রেপ্তার করলো কেন? বিগত সরকারের আমলে ধরুন কামদুনি, হাঁসখালি, মাটিগাড়া, আরজিকর এই ধরনের ঘটনা তো ঘটেছে। এই ধরনের ঘটনায় বারবার প্রশ্নের মুখে কি ছিল? নারী নিরাপত্তা। আর এবার পালাবদলের পর নারী নিরাপত্তায় ভরসা ইন, একসঙ্গে 5 বার্তায় ফিরছে ভরসা। নারী নিরাপত্তায় ভরসা ইন, বারুইপুরে 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার, 1 সপ্তাহের মধ্যে নতুন আউটপোস্ট, নয়া মহিলা আউটপোস্ট, মহিলা ডেস্ক। আর এখানেই শেষ নয়, নারী নিরাপত্তায় আরো 2 বার্তা রাজ্য সরকারের রয়েছে। কি? লিসেন দাওয়াই লালবাজারেরও। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন এসপি অফিসে অনুরোধ, আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং সেই তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। যে কথা আপনাদের বললাম, এখানেই শেষ নয়, নারী নিরাপত্তায় আরো 2 বার্তাও রাজ্য সরকারের। কি বার্তা? লিসেন দাওয়াই লালবাজারেরও, মহিলা থানা ছাড়াও মহিলা ওসি, সিথি সরসুনায় মহিলা অফিসার। লালবাজারের তরফ থেকে লিসেন দাওয়া, এই লিসেন দাওয়াই কি ডিটেইলে জানবো। অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের সুরক্ষিত রাখা এবং কোনো মহিলাদের উপর কোনো অপরাধ সংগঠিত হলে তা কিভাবে সমাধান করা যাবে তার জন্য যে এসওপি জারি করা হয়েছে লালবাজারের তরফে, সেখানে 6টি বিষয় বলা হচ্ছে। সেক্ষেত্রে লিসেন অর্থাৎ ধৈর্য সহকারে শোনার কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো অভিযোগকারিনী থানায় অভিযোগ করতে এলে তার বক্তব্য ধৈর্য সহকারে শুনুন। এল ফর লিসেন প্রেজেন্টলি, এমনটা বলা হচ্ছে। আই ফর ইন্সপায়ার কনফিডেন্স, অর্থাৎ আস্থা তৈরি করুন। যিনি অভিযোগকারিনী থানায় অভিযোগ জানাতে এসছেন তার আস্থা তৈরি করার কথা বলা হচ্ছে, তার আস্থা তৈরি করতে বলা হচ্ছে। এস অর্থাৎ সেফগার্ড ডিগনিটি অ্যান্ড প্রিভেসি, অর্থাৎ মর্যাদা দিন যিনি অভিযোগ করতে এসছেন এবং তারকে মর্যাদা দেওয়ার সাথে সাথে তার তথ্য গোপনীয়তা বজায় রাখুন বা রক্ষা করুন, গোপনীয়তা রক্ষা করার কথা বলা হচ্ছে। টি ফর টেক প্রম্পট লফুল অ্যাকশন, অর্থাৎ দ্রুত এবং আইনসম্মতভাবে পদক্ষেপ গ্রহণ করুন। অর্থাৎ কোনো অভিযোগকারিনী কোনো অভিযোগ যে জানায় থানায়, সেক্ষেত্রে টেক প্রম্পট লফুল অ্যাকশন, দ্রুত ও আইনসম্মতভাবে পদক্ষেপ নিন বা পদক্ষেপ গ্রহণ করুন। ই ফর এম্পাথাইজ উইদাউট জাজিং, অর্থাৎ বিচার না করে সহানুভূতিশীল হয়ে যিনি অভিযোগকারী এসছেন তার সাথে কথা বলুন, তার কথা শুনুন এবং আপনি অর্থাৎ যিনি অভিযোগ গ্রহণ করছেন, যে লেডি সাব ইন্সপেক্টর হোক বা লেডি এসআই হোক বা থানার কোনো অফিসার যদি কোনো অভিযোগ গ্রহণ করে, সেক্ষেত্রে যিনি অভিযোগ করছেন বা অভিযোগকারিনী বা অভিযোগকারী, তাকে জাজ করা বন্ধ করুন, তাকে জাজ করবেন না। তিনি যে অভিযোগ জানাচ্ছেন বা তিনি যে কথাগুলো বলছেন সেগুলো ধৈর্য ধরে শুনে সেগুলো অভিযোগ হিসেবে নিন। এবং সর্বশেষ বলা হচ্ছে এন, অর্থাৎ নেভার ডিলে, ডিসকারেজ অর ডিসক্লোজ, কখনো দেরি করবেন না অভিযোগ নিতে, অভিযোগকারিণীকে বা অভিযোগকারীকে নিরুৎসাহিত করবেন না এবং কোনো তথ্য প্রকাশ্যে আনবেন না। এই এসওপি জারি করা হয়েছে লালবাজারের তরফে, এমনটা কিন্তু লালবাজার সূত্রে জানা যাচ্ছে। ওকে, নারী নিরাপত্তা, নারীদের সম্মান রক্ষায় বদ্ধপরিকর সরকার, মুখ্যমন্ত্রীর বার্তাতেই তা স্পষ্ট।
কান্দুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কান্দুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল, আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিক্টির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল, রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, ল জুডিশিয়াল মিনিস্টার অলসো, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ এফার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না, এটা রেস্ট অ্যাসিওর থাকে। মেদিনীপুরে স্যালাইন কাণ্ড, আর সেখানে 5 জনকে শোকজ। 5 জনকে শোকজের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের। মেদিনীপুর মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের অভিযোগ, তদন্ত কমিটি পরিদর্শনের পরেই শোকজের সিদ্ধান্ত। মেদিনীপুরে স্যালাইন কাণ্ড, মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের অভিযোগ, আর এবার 5 জনকে শোকজ। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় শোরগোল পড়ে যায়, তদন্ত কমিটির পরিদর্শনের পরেই শোকজ। কাদের শোকজ করা হলো জানাবেন, শোভন রয়েছেন সঙ্গে। শোভন, দেখো এখনো পর্যন্ত হাসপাতালের 5 জনকে শোকজ করা হয়েছে। এর মধ্যে যেমন রয়েছেন মেডিকেল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং স্টোর কিপার এবং নার্সিং স্টাফ ও একজন হচ্ছে সিনিয়র নার্স। এইরকম 5 জনকে শোকজ করা হয়েছে। মূলত যে স্টোর থেকে যে ওয়ার্ডে যে স্যালাইন এসেছিল, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন, সেই স্যালাইন আসার পেছনে এবং সেই স্যালাইন রোগীকে প্রয়োগ করার পেছনে মূলত যাদের অবদান রয়েছে, মূলত যাদের ভূমিকা রয়েছে, তাদেরকেই কিন্তু প্রাথমিক যে তদন্ত হয়েছে সেই তদন্তের পর কিন্তু তাদেরকে শোকজ করা হয়েছে। এখনো পর্যন্ত তদন্ত বাকি রয়েছে। এর পরবর্তীকালে তাদের কাছে জবাবদিহির পরেই বোঝা যাবে যে তাদের ভূমিকা কি ছিল বা তাদের গাফিলতি কি ছিল। সেই অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে স্বাস্থ্য দপ্তর। ওকে। হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। মেদিনীপুর মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। কোন পথে, কার কার হাত ঘুরে, কিভাবে রোগীর কাছে পৌঁছলো মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? ভিলেনদের খুঁজে বার করলো নিউজ 18 বাংলা। ফের রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ঘটনা সামনে আসতেই কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্ট তলব। কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এখন প্রশ্ন হলো, বৃদ্ধার শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পৌঁছলো কিভাবে? কার গাফিলতিতে, কার নজরদারির অভাবে? ভিলেন কারা? স্যালাইন রোগী পর্যন্ত পৌঁছানোর আগে একাধিক স্তরে তা পরীক্ষা হওয়ার কথা। সূত্রের দাবি, অধিকাংশ ক্ষেত্রে স্যালাইন প্রথমে সেন্ট্রাল মেডিকেল স্টোরে আসে, সেখান থেকে চাহিদা অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রয়োজনে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাইরে থেকেও কিনতে পারে। মেডিকেল কলেজের স্টোর থেকে ওষুধ নিয়ে যান নার্স কিংবা সিস্টার ইনচার্জ। অর্থাৎ একাধিক হাত, একাধিক চেক পয়েন্ট। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে কোথা থেকে কার হাত ঘুরে রোগীর শরীরে পৌঁছলো এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? কোথায় কোথায় ব্যর্থ হলো নজরদারি? প্রথমে স্ক্যানারে সেন্ট্রাল মেডিকেল স্টোরের ইনচার্জ। তাঁরই দেখার কথা ওষুধের মেয়াদ ফুরিয়ে গিয়েছে কিনা। তিনি প্রথম ভিলেন। দ্বিতীয় ভিলেন মেডিকেল কলেজের স্টোরের ইনচার্জ। তৃতীয় ভিলেন নার্সিং বিভাগের হেড। চতুর্থ ভিলেন সেই নার্স যিনি রোগীকে স্যালাইন দিচ্ছেন। স্যালাইনের মেয়াদ পেরোনোর পরে ব্যবহৃত হয়েছিল, তার জন্য আমরা ত্রিস্তরীয় চেক আছে, একটা স্টোরে, একটা নার্সিং ডেস্কে, আর একটা যে দিচ্ছে। প্রথমটায় দেখা গেছে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আসেনি বা স্যালাইন আসেনি, দ্বিতীয়টা তো রেজিস্টারে ঢোকেনি, তার মানে তৃতীয়তে গলদ। স্বাস্থ্য দপ্তরের একাংশের মতে এই পুরো প্রক্রিয়ায় অন্তত দুটো গুরুত্বপূর্ণ স্তরে মেয়াদ যাচাই করা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু এক্ষেত্রে কোনোটাই হয়নি। গাফিলতি ছিল, যার জেরে বারবার এই ঘটনা ঘটে। কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো কখনো মেয়াদ উত্তীর্ণ স্যালাইন। ফল ভুগতে হয় রোগীদের। যে স্টোর থেকে ওয়ার্ডে এইসব সমস্ত স্যালাইন পৌঁছায়, সেই স্টোরেও রয়েছে স্টোর কিপার। সেখানেও কিন্তু ব্যাচ নাম্বার থেকে শুরু করে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট সমস্ত কিছুই রেজিস্টার মেনটেন করা হয়।
তাহলে সেই সব নজর এড়িয়ে কিভাবে পৌঁছে গেল ওয়ার্ডে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? শুধু তাই নয়, ওয়ার্ডে যে সমস্ত নার্সরা রয়েছে সেই সমস্ত নার্সদের নজর এড়িয়েও কি করে দেওয়া হলো একজন রোগীকে এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এসওপি তফাৎ করতে হবে, পরিবর্তন করতে হবে। দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কী হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। নিউজ 18 বাংলা।